রাজনীতির পাঠশালার বইপাঠ পর্বে এবারে থাকছে ফ্রেডরিক এঙ্গেলস রচিত কমিউনিজমের নীতিমালা। বইটি অনুবাদ করেছেন আফজালুল বাশার, প্রকাশ করেছে নন্দন প্রকাশন। প্রথম প্রকাশ অক্টোবর 1986। পূর্বকথা। সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস লিখিত যেসব রচনা খুবই গুরুত্বপূর্ণ, কমিউনিজমের নীতিমালা তার মধ্যে অন্যতম। এঙ্গেলস কর্তৃক প্রশ্নোত্তর আকারে এটা লিখিত হলেও এই পুস্তিকার মর্যাদা ও গুরুত্ব সাম্যবাদী আন্দোলনের কর্মীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের মার্ক্সবাদী সাহিত্য, বিশেষ করে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের রচনার বাংলা অনুবাদ অত্যন্ত কম। এ থেকে বোঝা যায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের দীনতার ছবি কতটা স্পষ্ট। সন্দেহ নেই, বহু বছর ধরে এদেশে সাম্যবাদী আন্দোলন গড়ে তোলার ও এগিয়ে নেওয়ার আন্তরিক প্রচেষ্টা চলছে, এবং যারা এই আন্দোলনের পুরোভাগে ছিলেন ও আছেন তারা মার্কস এঙ্গেলসের রচনাবলী বাংলায় প্রকাশে তেমন উদ্যোগ নিয়েছেন বলে জানা যায় না। যদিও এই উদ্যোগের খুবই প্রয়োজন ছিল এবং সে প্রয়োজন এখনও নিঃশেষ হয়ে যায়নি। এঙ্গেলসের কমিউনিজমের নীতিমালা পুস্তিকা প্রকাশের মধ্য দিয়ে নন্দন প্রকাশন সেই উদ্যোগী ভূমিকা পালন করতে শুরু করল। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কর্মীরা এই প্রচেষ্টা থেকে লাভবান হবেন বলে আমাদের ধারণা। কমিউনিজমের নীতিমালা। প্রশ্ন 1, কমিউনিজম কি? উত্তর, কমিউনিজম হল প্রোলেতারিয়েতের মুক্তির পদ্ধতি সংক্রান্ত মতবাদ। প্রশ্ন 2, প্রোলেতারিয়েত কি? উত্তর, প্রোলেতারিয়েত হল সমাজের সেই শ্রেণী যে শ্রেণীর সদস্যরা সম্পূর্ণ জীবিকার সংস্থান করে কেবল শ্রমশক্তি বিক্রি করে, কোনো রকম পুঁজির মুনাফা দ্বারা নয়। প্রোলেতারিয়েত তাদের নিয়েই গঠিত যাদের সুখ দুঃখ, যাদের জীবন মৃত্যু, যাদের সম্পূর্ণ অস্তিত্ব নির্ভর করে শ্রমশক্তির চাহিদার উপর, অর্থাৎ ব্যবসায়ের উঠতি-পড়তির পালাবদলের দ্বারা সৃষ্ট অবস্থার উপর, নিয়ন্ত্রণহীন প্রতিযোগিতার খেয়াল খুশির উপর। এক কথায় প্রোলেতারিয়েত বা প্রোলেতারিয়ানদের শ্রেণী হল 19 শতকের শ্রমিক শ্রেণী। প্রশ্ন 3, তাহলে কি প্রোলেতারিয়ানরা সকল সময় ছিল না? উত্তর, না। গরিব জনসাধারণ এবং শ্রমিক শ্রেণীসমূহ সবসময়ই ছিল। শ্রমিক শ্রেণীসমূহ প্রায়শই ছিল গরিব, কিন্তু শ্রমিক এবং গরিব জনসাধারণ সকল সময়ে ঠিক উপরে বর্ণিত অবস্থায় ছিল না। অন্য কথায়, সকল সময়ে এরকম অবাধ ও নিয়ন্ত্রণহীন প্রতিযোগিতা যেমন ছিল না, তেমনি প্রোলেতারিয়ানরাও সবসময় ছিল না। প্রশ্ন 4, প্রোলেতারিয়েতের উদ্ভব কিভাবে হল? উত্তর, অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে সংগঠিত শিল্প বিপ্লবের মধ্য দিয়ে প্রোলেতারিয়েতের জন্ম হয়েছে। তখন থেকে পৃথিবীর সকল সভ্য দেশে শিল্প বিপ্লব সংগঠিত হয়ে চলছে। এই শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে বাষ্পীয় ইঞ্জিন, বিভিন্ন রকমের সুতাকল, বিদ্যুৎ চালিত তাঁত এবং একে একে এই ধরনের আরও অনেক যান্ত্রিক কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে। এইসব যন্ত্রের খরচ ছিল অত্যাধিক, ফলে কেবল পুঁজিপতিরা এগুলো কিনতে পারত। এইসব যন্ত্র পূর্বে সমগ্র উৎপাদন পদ্ধতি পাল্টে দিল এবং পূর্বের কারিগরদের উচ্ছেদ করল। এটা সম্ভব হলো এই কারণে যে পুরাতন কারিগরদের নৈপুণ্যহীন চরকা এবং হস্তচালিত তাতে উৎপাদিত পণ্যের চাইতে আধুনিক যন্ত্রের সাহায্যে অপেক্ষাকৃত সস্তায় এবং তুলনামূলকভাবে ভালো পণ্য উৎপাদন করা সম্ভব হলো। এইসব যন্ত্রপাতি শিল্পকে সম্পূর্ণভাবে বড় পুঁজিপতিদের হাতে তুলে দিল এবং কারিগরদের অল্প শক্তিসম্পন্ন শক্তিসমূহকে ক্ষুদ্র যন্ত্রপাতি, হস্তচালিত তাঁত প্রভৃতি পুরোপুরি অকেজো করে দিল। ফলে দ্রুত সবকিছু পুঁজিপতিদের হাতে চলে গেল, কারিগরদের হাতে কিছুই রইল না। এইভাবে বস্ত্রশিল্পের ক্ষেত্রে কারখানা পদ্ধতির সূচনা হলো। যন্ত্র এবং কারখানা পদ্ধতির প্রবর্তনের ঝোঁক দেখা দিতেই তা দ্রুত ছড়িয়ে পড়ল শিল্পের অন্যান্য শাখায়, বিশেষত বস্ত্র, পুস্তক মুদ্রণ, মৃৎ ও ধাতব শিল্পে। শ্রম আরও বেশি করে বিভাজিত হলো বিশেষ বিশেষ শ্রমিক বর্গের মধ্যে। ফলে যে শ্রমিক আগে কোনো সম্পূর্ণ কাজ সম্পন্ন করত, সে এখন করে সেই কাজের মাত্র একটি অংশ। এই শ্রম বিভাজনের ফলে দ্রুত এবং দ্রুততার ফলে সস্তায় পণ্য উৎপাদন সম্ভব হলো। একজন কারিগরের কাজ সংক্ষিপ্ত হয়ে পরিণত হলো একটি অত্যন্ত সাধারণ যান্ত্রিক গতির একঘেয়ে পুনরাবৃত্তিতে, এবং তা একটি যন্ত্রের সাহায্যে শুধু যে আগের মতোই ভালোভাবে সম্পন্ন করা গেল তা নয়, বরং আগের চেয়ে ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হলো। ঠিক এইভাবে সুতা এবং তাঁত শিল্পের মতো এই সকল শিল্প একে একে বাষ্পযান্ত্রিক এবং কারখানা পদ্ধতির নিয়ন্ত্রণে নিক্ষিপ্ত হলো। কিন্তু সেই সঙ্গে এইসব শিল্প বড় পুঁজিপতিদের হাতে চলে গেল এবং সেখানেও শ্রমিকরা তাদের স্বাধীনতার শেষ অংশটুকু থেকেও বঞ্চিত হলো। বড় পুঁজিপতিরা বৃহদায়তন কর্মশালা স্থাপন করল, ফলে উৎপাদন খরচ অনেক কমে গেল এবং একটি অত্যন্ত ব্যাপক শ্রম বিভাজন সম্ভব হলো।
এইভাবে বড় পুঁজিপতিরা আরও বেশি করে খুদে মালিকদের উচ্ছেদ করল। ক্রমে শুধু যে বর্ধিষ্ণু হারে যথার্থ বৃহদায়তন উৎপাদনই কারখানা পদ্ধতি নিয়ন্ত্রণে এলো তাই নয়, হস্তশিল্প পর্যন্ত তার নিয়ন্ত্রণাধীন হল। সভ্য দেশগুলোতে প্রায় সকল রকম শ্রমই যে ব্যবহৃত হয় কারখানায়, এবং প্রায় সকল ক্ষেত্রেই বৃহদায়তন শিল্প যে হস্তশিল্প এবং কারখানা উৎপাদনকে অতিক্রম করে গিয়েছে তা সম্ভব হলো এইভাবেই। এই প্রক্রিয়া সবচেয়ে ব্যাপকভাবে পুরাতন মধ্যশ্রেণীকে, বিশেষ করে ক্ষুদ্র হস্তশিল্প শ্রমিকদেরকে ধ্বংস করে দিল। শ্রমিকদের অবস্থা সম্পূর্ণ পাল্টে গেল। এরই ফলে এমন দুটি নতুন শ্রেণীর জন্ম হলো যারা ক্রমে ক্রমে অন্য সকল শ্রেণীকে গ্রাস করতে লাগল। এই শ্রেণী দুটো হলো, এক, বৃহৎ পুঁজিপতিদের শ্রেণী। সকল সভ্য দেশে ইতিমধ্যে জীবিকার সকল উপায়, কাঁচামাল এবং জীবিকার উপকরণ উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্র সরঞ্জাম, কলকবজা, কারখানা এই শ্রেণীর প্রায় একচেটিয়া অধিকারে চলে গিয়েছে। এই হলো বুর্জুয়া শ্রেণী বা বুর্জুয়াজি। দুই, সম্পূর্ণ সম্পত্তিহীনদের শ্রেণী। এই শ্রেণীর সদস্যরা বেঁচে থাকার জন্য নিম্নতম জীবিকার বিনিময়ে বুর্জুয়া শ্রেণীর সদস্যদের কাছে তাদের শ্রমশক্তি বিক্রি করে দিতে বাধ্য হয়। এই শ্রেণীকে বলা হয় প্রোলেতারিয়ানদের শ্রেণী বা প্রোলেতারিয়াত। প্রশ্ন 5, কি অবস্থার মধ্যে প্রোলেতারিয়ানরা বুর্জুয়াদের কাছে শ্রম শক্তি বিক্রি করে? উত্তর, অন্য যে কোনো পণ্যের মতোই শ্রমশক্তি হলো একটি পণ্য। কাজে এর দাম নির্ধারিত হয় ঠিক সেই নিয়মে যে নিয়মে অন্যান্য পণ্যের দাম নির্ণীত হয়। বৃহদায়তন শিল্পের শাসনে অথবা অবাধ প্রতিযোগিতার মধ্যে পড়ে আমরা দেখব যে এ দুটি একই ব্যাপারে পরিণত হয়। পণ্যের দাম সকল সময়ই হয় মোটামুটি উৎপাদন খরচের সমান। সুতরাং শ্রমশক্তির দাম হল শ্রমশক্তি উৎপাদনের জন্য যে খরচ হয় তার সমান। কিন্তু শ্রমশক্তি উৎপাদনের খরচের মধ্যে থাকে শ্রমিকের কেবল সেই পরিমাণ জীবিকার উপকরণ যা শ্রমিককে শুধু কর্মোপযোগী রাখে এবং শ্রমিক শ্রেণীকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া থেকে রক্ষা করে। সুতরাং শ্রমিক তার শ্রমের জন্য ঠিক ততটুকুই পাবে যতটুকু এই উদ্দেশ্য সফল করার জন্য দরকার, তার বেশি নয়। শ্রমের দাম অথবা মজুরি স্বাভাবিকভাবেই হবে সবচেয়ে কম, নিম্নতম, জীবন রক্ষার জন্য যতটা না হলেই নয় ততটা। ব্যবসায় যেমন কখনো ভালো আবার কখনো মন্দ যায়, কারখানা মালিক যেমন তার পণ্যাদির জন্য কখনো বেশি আবার কখনো কম পেয়ে থাকে, তেমনি শ্রমিকও কখনো বেশি কখনো কম পেয়ে থাকে। কিন্তু কারখানা মালিক যেমন তার উৎপন্ন দ্রব্যের জন্য ভালো মন্দ অবস্থার উপর ভিত্তি করে গড়ে উৎপাদন খরচের চেয়ে মোটেই বেশি বা কম পায় না, ঠিক তেমনি শ্রমিকও গড়ে এই ন্যূনতমের কম বা বেশি পাবে না। উৎপাদনের সকল শাখায় যত বেশি মাত্রায় বৃহদায়তন শিল্পের অধিকার প্রতিষ্ঠিত হয় ততই তীব্রতার সাথে মজুরির এই অর্থনৈতিক সূত্রটি কার্যকর হয়। প্রশ্ন 6, শিল্প বিপ্লবের পূর্বে কি কি ধরনের শ্রমিক শ্রেণী ছিল? উত্তর, সমাজ বিকাশের বিভিন্ন স্তরে শ্রমিক শ্রেণীসমূহ বিভিন্ন অবস্থার মধ্যে জীবন নির্বাহ করেছে এবং মালিক ও শাসক শ্রেণীর সাথে তাদের সম্পর্কও ছিল বিভিন্ন রকম। প্রাচীনকালে শ্রমিকরা ছিল মালিকদের দাস, ঠিক যেমন এখনও পশ্চাৎপদ দেশসমূহে এমনকি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলেও দাস রয়েছে। মধ্যযুগে তারা ছিল অভিজাত ভূস্বামী শ্রেণীর ভূমিদাস, যেমন এখনও রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড এবং রাশিয়াতে। মধ্যযুগে এবং শিল্প বিপ্লবের অব্যবহিত পূর্ব পর্যন্ত শহরসমূহে দিনমজুরিরা ছিল যারা পাতিপুর্জুয়া মালিকদের কাজ করেছে। ক্রমে ক্রমে কারখানা উৎপাদন বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে কারখানা শ্রমিকদের উদ্ভব ঘটেছে। এই কারখানা শ্রমিকরা তখন কর্মে নিযুক্ত হয়েছে আরও বড় পুঁজিপতিদের দ্বারা। প্রশ্ন 7, কোন কোন দিক দিয়ে প্রোলেতারিয়ান দাস থেকে ভিন্ন? উত্তর, দাস বিক্রি হয় চিরকালের জন্য, কিন্তু প্রোলেতারিয়ানের নিজেকে বিক্রি করতে হয় দিন এবং ঘন্টা হিসেবে। একজন দাস একজন মাত্র প্রভুর সম্পত্তি। যত খারাপই হোক তার প্রভুর স্বার্থে তাকে এক ধরনের অস্তিত্বের নিশ্চয়তা দেওয়া হয়। একজন প্রোলেতারিয়ান আগের মতোই অন্যের সম্পত্তি। সে হলো সমস্ত বুর্জুয়া শ্রেণীর সম্পত্তি, যে শ্রেণীর যে কেউ কেবল প্রয়োজনের সময়ই তার শ্রমশক্তি কিনে থাকে, তাই তার অস্তিত্ব রক্ষার কোনো নিশ্চয়তা নেই। তবে গোটা প্রোলেতারিয়ান শ্রেণীর এই নিশ্চয়তা বিধান করা হয়। দাস প্রতিযোগিতার বাইরে থাকে, কিন্তু প্রোলেতারিয়ান প্রতিযোগিতার ভিতর থাকে এবং প্রতিযোগিতার সকল স্বেচ্ছাচারিতার অভিজ্ঞতা অর্জন করে। দাসকে গণ্য করা হয় বস্তু হিসাবে, সভ্য সমাজের মানুষ রূপে নয়। প্রোলেতারিয়ান ব্যক্তি হিসাবে সভ্য সমাজের সদস্যরূপে স্বীকৃত। সুতরাং দাসের অবস্থান
প্রোলেতারিয়ানের চেয়ে ভালো হতে পারে, কিন্তু প্রোলেতারিয়ানের অবস্থান হলো সমাজ বিকাশের উচ্চতর স্তরে এবং সে নিজে দাসের চেয়ে উন্নত স্তরের মানুষ। একজন দাস ব্যক্তিগত সম্পত্তির সকল সম্পর্কের মধ্যে কেবল দাসত্বের সম্পর্ককে উচ্ছেদের মাধ্যমে নিজেকে মুক্ত করে এবং তাতে সে নিজেকে পরিণত করে একজন প্রোলেতারিয়ানে। অন্যদিকে প্রোলেতারিয়ান নিজেকে মুক্ত করতে পারে কেবল সাধারণভাবে ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদের মাধ্যমে। প্রশ্ন 8, প্রোলেতারিয়ান কোন কোন দিক দিয়ে ভূমিদাস থেকে আলাদা? উত্তর, ভূমিদাস উৎপাদনের যন্ত্র এবং জমির দখলি সত্ত্ব ভোগ করে এবং এগুলো ব্যবহার করে। বিনিময়ে সে তার উৎপাদনের একটি অংশ অথবা শ্রমশক্তি প্রদান করে। প্রোলেতারিয়ান অন্যের উৎপাদন যন্ত্রের সাহায্যে অন্যের জন্যই কাজ করে, তার বিনিময়ে সে পায় উৎপাদনের একটি অংশ। ভূমিদাস দেয়, প্রোলেতারিয়ান নেয়। ভূমিদাসের অস্তিত্বের নিশ্চয়তা রয়েছে, প্রোলেতারিয়ানের সেই নিশ্চয়তা নেই। ভূমিদাসদের শ্রেণী প্রতিযোগিতার বাইরে অবস্থান করে, প্রোলেতারিয়ানদের শ্রেণী প্রতিযোগিতার মধ্যে থাকে। ভূমিদাস নিজেকে মুক্ত করে শহরে পালিয়ে গিয়ে, নিজেকে হস্তশিল্প শ্রমিকে রূপান্তরিত করে অথবা তার ভূস্বামীকে শ্রমশক্তি এবং উৎপন্ন দ্রব্যের বদলে অর্থ প্রদান করে মুক্ত প্রজায় রূপান্তরিত হয়ে, কিংবা তার ফিউডাল প্রভুকে উৎখাত করে নিজেই মালিকে রূপান্তরিত হয়ে। সংক্ষেপে কোনো না কোনোভাবে মালিক হয়ে এবং প্রতিযোগিতায় প্রবেশ করে। প্রোলেতারিয়ানদের শ্রেণী নিজেকে মুক্ত করতে পারে প্রতিযোগিতার, ব্যক্তিগত সম্পত্তি ও সকল শ্রেণী বৈষম্যের উৎখাত ঘটিয়ে। প্রশ্ন 9, কোন কোন দিক দিয়ে প্রোলেতারিয়ান হস্তশিল্প শ্রমিক থেকে আলাদা? উত্তর, এঙ্গেলস এখানে পাণ্ডুলিপিতে অর্ধপৃষ্ঠা খালি রেখেছেন। কমিউনিস্ট বিশ্বাসের স্বীকারোক্তির খসড়ায় একই প্রশ্নের উত্তর হল প্রোলেতারিয়ানের বিপরীতে তথাকথিত হস্তশিল্প শ্রমিক নিতান্ত সাময়িকভাবে প্রোলেতারিয়ান। 18 শতাব্দীতে হস্তশিল্প শ্রমিকেরা সর্বত্র ছিল, বর্তমানেও এখানে সেখানে তারা বিরাজ করছে। হস্তশিল্প শ্রমিকের লক্ষ্য হচ্ছে নিজের পুঁজি অর্জন করা, যার দ্বারা সে অন্য শ্রমিকদের শোষণ করবে। যেসব জায়গায় গিল্ডের বাধ্যবাধকতার অবসান ঘটিয়ে এখনও কারখানা পদ্ধতি কিংবা তীব্র প্রতিযোগিতা প্রবর্তন করা হয়নি, সেসব জায়গায় প্রায়শই সে তার এই উদ্দেশ্য হাসিলে সফল হয়। কিন্তু যখনই হস্তশিল্পে কারখানা পদ্ধতি প্রবর্তিত হলো এবং প্রতিযোগিতা বিকশিত হলো, তখন থেকে এই অবস্থার ক্ষয় শুরু হলো এবং হস্তশিল্প শ্রমিকরাও আরও বেশি করে প্রোলেতারিয়ানে পরিণত হতে থাকলো। সুতরাং হস্তশিল্প শ্রমিকেরা বুর্জোয়া হয়ে অথবা সাধারণভাবে মধ্যশ্রেণীতে প্রবেশ করে কিংবা প্রতিযোগিতার কারণে প্রোলেতারিয়ানে পরিণত হয়ে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হচ্ছে, নিজেদের মুক্ত করে। শেষোক্ত ক্ষেত্রে সে নিজেকে মুক্ত করতে পারে সর্বহারা আন্দোলনে যোগ দিয়ে, অর্থাৎ কম বেশি সচেতন কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়ে। প্রশ্ন 10, কোন কোন দিক দিয়ে প্রোলেতারিয়ান কারখানা শ্রমিক থেকে আলাদা? উত্তর, 16 থেকে 18 শতক পর্যন্ত প্রায় সকল জায়গায় কারখানা শ্রমিকের মালিকানা ছিল তার উৎপাদন যন্ত্রে, তার তাঁতে, পারিবারিক সুতাকাটা চরকায় এবং ক্ষুদ্র একখণ্ড জমিতে, যে জমিতে সে নিজের অবসর মতো চাষ করত। প্রোলেতারিয়ানের এসবের কিছুই নেই। কারখানা শ্রমিক সবসময়ই তার ভূস্বামীর কিংবা নিয়োগকর্তার গোত্রতান্ত্রিক সম্পর্কের অধীনে গ্রামে বসবাস করে। প্রোলেতারিয়ান প্রায়শই বড় বড় শহরে বাস করে এবং তার নিয়োগকর্তার সাথে সে সম্পূর্ণ নগদ টাকার সম্পর্কে সম্পর্কিত। কারখানা শ্রমিক বৃহদায়তন শিল্পের কারণে গোত্রতান্ত্রিক সম্পর্ক থেকে বিচ্যুত হয়, তার মালিকানাধীন সম্পত্তিটি হারায় এবং এভাবে সে পরিণত হয় প্রোলেতারিয়ানে। প্রশ্ন 11, শিল্প বিপ্লবের এবং বুর্জোয়া ও সর্বহারা শ্রেণীতে সমাজের বিভাজনে অব্যবহিত ফল কি হয়েছিল? উত্তর, প্রথমত যন্ত্রশক্তি দ্বারা উৎপাদিত শিল্পপণ্যের মূল্যের ক্রমিক নিম্নগতি পৃথিবীর সকল দেশের পুরাতন কারখানা উৎপাদন পদ্ধতি অথবা কায়িক শক্তির শ্রমের উপর নির্ভরশীল শিল্পকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এইভাবে যে সকল অর্ধবর্বর দেশ তখনও পর্যন্ত কম বেশি ঐতিহাসিক উন্নয়নের কাছে অপরিচিত এবং যাদের শিল্প ছিল কারখানা উৎপাদন পদ্ধতি নির্ভর, তাদের আলাদা হয়ে থাকার অবস্থা জোর করে ভেঙে দেওয়া হলো। তারা ইংরেজদের সস্তা পণ্যাদি কিনেছে এবং তাদের কারখানা শ্রমিকদের ধ্বংস হতে দিয়েছে। যেসব দেশে হাজার হাজার বছর ধরে কোনো প্রগতি সাধিত হয়নি, সেসব দেশেও আমূল বৈপ্লবিক পরিবর্তন আনা হলো, যেমন ভারতে। এমনকি চীনও আজ একটা বিপ্লবের মুখোমুখি এসেছে। আমরা এখন এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছি যখন ইংল্যান্ডে আবিষ্কৃত একটি নতুন যন্ত্র 1 বছরের মধ্যে লক্ষ লক্ষ চীনা শ্রমিককে তাদের জীবিকা থেকে বঞ্চিত করতে পারে। এইভাবে বৃহদায়তন শিল্প
পৃথিবীর সকল স্থানীয় ক্ষুদ্র বাজারকে একটি বিশ্ব বাজারের মধ্যে মিশিয়ে দিয়েছে, সর্বত্র সভ্যতার ও প্রগতির পথ উন্মুক্ত করে দিয়েছে। ফলে এটা নিশ্চিত হয়েছে যে সভ্য দেশগুলোতে যে ঘটনাই ঘটুক, অন্য সকল দেশে তার প্রতিক্রিয়া ঘটবেই। অতএব এখন যদি ইংল্যান্ড বা ফ্রান্সের শ্রমিকরা নিজেদের মুক্ত করে, তবে তা অবশ্যই অন্যান্য দেশে সংঘটিত করবে বিপ্লব। সেই বিপ্লব যা আগে হোক পরে হোক, সেখানকার শ্রমিকদেরকেও মুক্ত করবেই। দ্বিতীয়ত, যেখানে বৃহদায়তন শিল্প পূর্ববর্তী কারখানার স্থান দখল করেছে, সেখানে শিল্প বিপ্লব বুর্জোয়া শ্রেণীকে বিকশিত করেছে। এই শ্রেণীর সম্পদ এবং শক্তিকে করেছে সর্বোচ্চ মাত্রায় উন্নীত এবং একে বানিয়েছে শ্রেণী হিসাবে দেশের মধ্যে প্রথম। ফলে যেখানে এই অবস্থা সংঘটিত হয়েছে, সেখানে বুর্জোয়া শ্রেণী নিজেদের হাতে রাজনৈতিক ক্ষমতা নিয়েছে এবং এতদিনকার শাসক শ্রেণীগুলোকে অভিজাত সম্প্রদায় এবং গিলকর্তা সম্প্রদায় এবং এই দুই সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী অবাধ রাজতন্ত্রকে উচ্ছেদ করেছে। বুর্জোয়া শ্রেণী অভিজাততন্ত্রের এবং অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা নিশ্চিহ্ন করে দিয়েছে, উত্তরাধিকার সংক্রান্ত ব্যবস্থাকে ও তাদের সকল সুযোগ সুবিধাকে বিলুপ্ত করে দিয়ে, সমস্ত গিল্ড ও হস্তশিল্পের সুবিধাকে বিলুপ্ত করে দিয়ে গিল্ডকর্তাদের ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে। তাদের জায়গায় বুর্জোয়া শ্রেণী প্রতিষ্ঠা করেছে অবাধ প্রতিযোগিতা, অর্থাৎ সমাজের এমন একটি অবস্থা যেখানে সকলেরই শিল্পের যে কোনো শাখায় নিজেকে নিয়োজিত করার অধিকার রয়েছে। একমাত্র বাধা হচ্ছে প্রয়োজনীয় পুঁজির অভাব। অবাধ প্রতিযোগিতার এই সূচনা এভাবে একটি সাধারণ ঘোষণায় রূপ নিল যে এখন থেকে সমাজের সদস্যরা পরস্পর ততটাই অসমান যতটা তাদের পরস্পরের পুঁজি অসমান। পুঁজিই হলো নির্ধারক ক্ষমতা। সুতরাং পুঁজিপতি শ্রেণী বুর্জোয়া শ্রেণী হয়ে দাঁড়িয়েছে শ্রেণী হিসাবে সমাজের মধ্যে প্রথম। বৃহদায়তন শিল্পের প্রতিষ্ঠার জন্য অবাধ প্রতিযোগিতার প্রয়োজন, কারণ সমাজের কেবল এই অবস্থার মধ্য থেকেই বৃহদায়তন শিল্প নিজের পথ করে নিতে পারে। গিলকর্তাদের এবং অভিজাত সম্প্রদায়ের সামাজিক ক্ষমতাকে ধ্বংস করে দিয়ে বুর্জোয়া শ্রেণী তাদের রাজনৈতিক ক্ষমতাও ধ্বংস করে দিল। সমাজের প্রথম শ্রেণীতে উন্নীত হয়ে বুর্জোয়ারা রাজনীতিতেও নিজেদেরকে প্রথম শ্রেণী হিসাবে ঘোষণা করল। এই শ্রেণী তা করল প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার প্রবর্তনের দ্বারা, যে ব্যবস্থার ভিত্তি হল আইনের দৃষ্টিতে বুর্জোয়া সাম্য এবং অবাধ প্রতিযোগিতার আইনানুগ স্বীকৃতির উপর। এবং ইউরোপীয় দেশগুলোতে এর রূপ হল সাংবিধানিক রাজতন্ত্র। এইসব সাংবিধানিক রাজতন্ত্রে তারাই হলো ভোটার, যাদের নির্দিষ্ট পরিমাণ পুঁজি রয়েছে, অর্থাৎ শুধুমাত্র বুর্জোয়া শ্রেণী। এই বুর্জোয়া ভোটাররা ডেপুটি নির্বাচন করে, আর এই বুর্জোয়া প্রতিনিধিরা তাদের অধিকার বলে কর প্রদানের বিপক্ষে মত দিয়ে তৈরি করে বুর্জোয়া সরকার। তৃতীয়ত, শিল্প বিপ্লব সকল জায়গাতে যে পরিমাণ বুর্জোয়া শ্রেণী তৈরি করেছে, ঠিক সেই পরিমাণেই তৈরি করেছে শ্রমিক শ্রেণীও। বুর্জোয়া শ্রেণী যে পরিমাণে ধনী হয়েছে, ঠিক সেই পরিমাণেই প্রোলেতারিয়াতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। যেহেতু প্রোলেতারিয়ানদের কেবল পুঁজি দ্বারা নিয়োজিত করা যেতে পারে এবং যেহেতু শ্রমশক্তি নিয়োগের দ্বারাই কেবল পুঁজি বৃদ্ধি করা যেতে পারে, সেই কারণে শ্রমিকদের সংখ্যা পুঁজি বৃদ্ধির সম অনুপাতে বৃদ্ধি পায়। এই প্রক্রিয়া যুগপৎ বুর্জোয়াদের এবং শ্রমিকদের সেই সব বড় শহরে একসাথে সমাবেত করে যেখানে শিল্প সবচেয়ে লাভজনকভাবে চলতে পারে, এবং এইভাবে একটি বিপুল জনসংখ্যাকে একই জায়গায় ঠেলে দেয়। এই ব্যবস্থা প্রোলেতারিয়ানদেরকে তাদের নিজেদের শক্তি সম্পর্কে একটি আত্মসচেতনতা প্রদান করে। অধিকন্তু এই পদ্ধতি যত উন্নতি লাভ করে, ততই কায়িক শ্রম উচ্ছেদকারী যন্ত্র উদ্ভাবিত হয়। আমরা আগে উল্লেখ করেছি, এইসব যন্ত্র যত বেশি সৃষ্টি হয়, বৃহদায়তন শিল্প মজুরিকে ততই ন্যূনতম করে তোলে। তার ফলে প্রোলেতারিয়াতের অবস্থা আরও বেশি মাত্রায় দুঃসহ হয়ে ওঠে। এমনি করে একদিকে প্রোলেতারিয়াতের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের এবং অন্যদিকে এই শ্রেণীর শক্তি ক্রমবৃদ্ধির ফলে শিল্প বিপ্লব প্রোলেতারিয়ান সামাজিক বিপ্লবের পথ প্রস্তুত করে। প্রশ্ন 12, এগুলো ছাড়া শিল্প বিপ্লবের ফলে আর কি কি ঘটে? উত্তর, বাষ্পীয় ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রাদির মাধ্যমে সৃষ্ট বৃহদায়তন শিল্প অল্প সময়ে এবং অল্প খরচে শিল্প উৎপাদনের অপরিসীম বিস্তার ঘটিয়ে চলেছে। এভাবে সুবিধাপ্রাপ্ত উৎপাদন নিয়ে বৃহদায়তন শিল্পের সাথে অত্যাবশ্যকীয়ভাবে জড়িত অবাধ প্রতিযোগিতা দ্রুত সর্বোচ্চ রূপ লাভ করল। কতিপয় পুঁজিপতি শিল্প দখল করে নিল। অল্প সময়ের মধ্যে উৎপাদন এত বাড়ানো হলো যে সমস্ত পণ্য এই সময়ের মধ্যে ব্যবহার করে শেষ করা যায় না। ফলে উৎপাদিত শিল্পপণ্য অবিকৃত থাকলো এবং তথাকথিত বাণিজ্যিক সংকট দেখা দিল। কারখানাগুলো বন্ধ করে দিতে হলো, কারখানা মালিকরা দেউলিয়া হয়ে গেল, আর শ্রমিকদের পড়তে হলো অনাহারে। সর্বক্ষেত্রে চরম দুর্দশা নেমে এলো।
কিছুকাল পরে অতিরিক্ত পণ্য বিক্রি হয়ে গেল, কারখানাগুলো আবার চলতে শুরু করলো, মজুরি বৃদ্ধি পেল এবং ক্রমে ব্যবসা পূর্বের চেয়ে ভালো হলো। কিন্তু অচিরেই আবার অত্যাধিক মাত্রায় পণ্য উৎপাদিত হলো এবং আরেকটি নতুন সংকট দেখা দিল। পূর্বের অবস্থায় আবার পুনরাবৃত্ত হলো। 19 শতকের প্রথম থেকেই শিল্পের অবস্থা ক্রমাগত এই জোয়ার ভাটার মধ্যে দোলায়িত হয়েছে এবং প্রায় প্রতি 5-7 বছরের মধ্যে নিয়মিতভাবে একটি সংকট দেখা দিয়েছে। শ্রমিকদের জন্য নিয়ে এসেছে কঠিনতম দুরবস্থা, প্রচলিত সামগ্রিক অবস্থার উপর নেমে এসেছে সাধারণ বিপ্লবী উত্তেজনা এবং জঘন্যতম বিপদ। প্রশ্ন 13, এইসব নিয়মিত বাণিজ্যিক সংকটের ফলে কি ঘটল? উত্তর, প্রথমত, বৃহদায়তন শিল্প যদিও এর শৈশব অবস্থায় অবাধ প্রতিযোগিতা সৃষ্টি করেছিল, তবু বর্তমানে তা অবাধ প্রতিযোগিতার স্তর অতিক্রম করেছে। বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে প্রতিযোগিতা এবং সাধারণ ব্যক্তিভিত্তিক শিল্প উৎপাদন প্রতিষ্ঠান এমন একটা বদ্ধদশায় পৌঁছেছে যে এই ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। যতদিন বর্তমান অবস্থার ভিত্তিতে বৃহদায়তন শিল্প পরিচালিত হবে, ততদিন একে রক্ষা করতে হবে প্রতি 5-7 বছর অন্তর একটি করে সাধারণ বিশৃঙ্খলার মূল্য দিয়ে। প্রতিটি বিশৃঙ্খলার সময়ে সমগ্র সভ্যতা হুমকির সম্মুখীন হবে এবং তাতে শুধু প্রোলেতারিয়ানরাই দুর্দশা নিমজ্জিত হবে না, বুর্জুয়া শ্রেণীর বড় বড় অংশও তাতে ধ্বংস হবে। এ অবস্থায় হয় বৃহদায়তন শিল্প পরিত্যাগ করতে হবে, যা একেবারে অসম্ভব, অথবা অবস্থার চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে অপরিহার্য সম্পূর্ণ নতুন সমাজ সংগঠন, যেখানে শিল্প উৎপাদন আর পরস্পর প্রতিদ্বন্দ্বী মিল মালিকদের দ্বারা পরিচালিত হবে না, পরিচালিত হবে সমগ্র সমাজ দ্বারা সকলের প্রয়োজনের ভিত্তিতে স্থিরীকৃত কোনো পরিকল্পনা অনুযায়ী। দ্বিতীয়ত, বৃহদায়তন শিল্প এবং উৎপাদনের সীমাহীন বিস্তার এমন একটি সমাজ ব্যবস্থার সম্ভাব্যতা সৃষ্টি করে যেখানে জীবনের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি এত বেশি মাত্রায় উৎপাদিত হবে যে সমাজের প্রতিটি সদস্য সম্পূর্ণ স্বাধীনভাবে তার সকল কর্মক্ষমতার ও মনোবৃত্তির বিকাশ ঘটাতে এবং কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। এইভাবে দেখা যায় যে বৃহদায়তন শিল্পের বিশেষ বিশেষ গুণাবলী যদিও বর্তমান ব্যবস্থার সমাজে কেবল দুর্দশা এবং বাণিজ্য কেবল সংকট সৃষ্টি করে, তবু ভিন্নতর সমাজ সংগঠনের অধীনে এইসব গুণাবলী আবার এইসব দুর্দশা ও সর্বনাশা জোয়ার ভাটা দূর করবে। এর দ্বারা সবচেয়ে স্পষ্ট রূপে প্রমাণিত হয় যে এখন থেকে এই সমস্ত অশুভর সম্পূর্ণ দায়িত্ব আরোপ করতে হবে প্রচলিত সমাজ ব্যবস্থার উপর, যে সমাজ ব্যবস্থা বিরাজমান বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিবিহীন হয়ে পড়েছে। 2, নতুন সমাজ ব্যবস্থা পত্তনের দ্বারা এই সমস্ত অশুভর উৎখাত সাধনের জন্য যেসব মাধ্যম দরকার সেগুলো তৈরি হয়ে আছে। প্রশ্ন 14, এই নতুন সমাজ ব্যবস্থা কী রকম হওয়া উচিত? উত্তর, প্রথমেই পরস্পর প্রতিযোগী ব্যক্তিদের হাত থেকে শিল্পের এবং উৎপাদনের সকল শাখার পরিচালনাকে সাধারণভাবে মুক্ত করতে হবে এবং তার জায়গায় এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যাতে উৎপাদনের এই সকল শাখা সমগ্র সমাজ দ্বারা পরিকল্পিত হয়, অর্থাৎ সাধারণ লক্ষ্যে একটি সাধারণ পরিকল্পনা অনুযায়ী এবং সমাজের সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়। অন্য কথায়, এই ব্যবস্থা প্রতিযোগিতার উচ্ছেদ ঘটিয়ে তার জায়গায় প্রতিষ্ঠা করবে সহযোগিতামূলক সংগঠন। অধিকন্তু যেহেতু ব্যক্তিবিশেষের দ্বারা শিল্প ব্যবস্থাপনার অনিবার্য ফলরূপে ব্যক্তিগত সম্পত্তি থেকে যায় এবং যেহেতু ব্যক্তি মালিকানায় পরিচালিত শিল্প ব্যবস্থায় কেবল প্রতিযোগিতার রীতি ও রূপেরই প্রকাশ ঘটে, সে কারণে ব্যক্তিগত সম্পত্তিকে শিল্পের ব্যক্তিগত ব্যবস্থাপনা এবং অবাধ প্রতিযোগিতা থেকে পৃথক করা যায় না। সুতরাং ব্যক্তিগত সম্পত্তিও উঠিয়ে দিতে হবে এবং এর জায়গায় অবশ্যই আসবে উৎপাদন যন্ত্রাদির সাধারণ ব্যবহার এবং সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সকল উৎপাদিত পণ্য বণ্টিত হবে। এক কথায়, সম্পদের উপর প্রতিষ্ঠিত হবে তথাকথিত সমষ্টিগত মালিকানা। প্রকৃতপক্ষে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন হল শিল্প উন্নয়নের ফলে সমাজ ব্যবস্থার যে পরিবর্তন দরকারি হয়ে পড়েছে সে পরিবর্তনের বৈশিষ্ট্য নির্দেশের সংক্ষিপ্ততম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। কাজেই কমিউনিস্টরা যথার্থভাবে এটাকে তাদের প্রধান দাবি করে নিয়ে অগ্রসর হয়েছে। প্রশ্ন 15, এজন্যই কি পূর্ববর্তী সময়ে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন অসম্ভব ছিল? উত্তর, হ্যাঁ। সমাজ ব্যবস্থার প্রতিটি পরিবর্তনের জন্য সম্পত্তি সম্পর্কের প্রতিটি বিপ্লবের জন্য প্রয়োজনীয় পূর্বশর্ত হচ্ছে নতুন উৎপাদনী শক্তি সৃষ্টি হওয়া, যে শক্তি আর পুরাতন সম্পত্তি সম্পর্কের মধ্যে খাপ খায় না। ব্যক্তিগত সম্পত্তিরও এইভাবে উদ্ভব হয়েছিল, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি সবসময় ছিল না।
মধ্যযুগের শেষের দিকে যখন কারখানা পদ্ধতি ধরনের নতুন উৎপাদন প্রণালীর উদ্ভব হলো, যা আর সে সময়কার সামন্ত এবং গিল্ড সম্পত্তির অধীনে থাকতে পারল না, তখন পুরাতন সম্পত্তি সম্পর্কের মধ্য থেকে বিকশিত এই কারখানা উৎপাদন পদ্ধতি সৃষ্টি করল নতুন ধরনের সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি। কারণ কারখানা উৎপাদন এবং বৃহদায়তন শিল্প বিকাশের প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগত সম্পত্তিই ছিল সম্পত্তির একমাত্র সম্ভাব্য রূপ। এর উপরে ভিত্তিশীল সমাজ ব্যবস্থাই ছিল সমাজ ব্যবস্থার একমাত্র সম্ভাব্য রূপ। যতদিন পর্যন্ত উৎপাদন এমন পর্যায়ে না পৌঁছায় যে সকলের চাহিদা পর্যাপ্ত পরিমাণে মিটিয়েও সামাজিক পুঁজির এবং উৎপাদনী শক্তিসমূহের আরও বিকাশ লাভের উপযোগী উদ্বৃত্ত না থাকে, ততদিন পর্যন্ত অবশ্যই একটি নিয়ন্ত্রক শ্রেণী থাকবে যারা সমাজের উৎপাদনী শক্তিসমূহের উপর প্রভুত্ব করবে, আর থাকবে একটি দরিদ্র নিপীড়িত শ্রেণী। এই শ্রেণীগুলোর বিন্যাস কেমন হবে তা নির্ভর করবে উৎপাদন বিকাশের পর্যায়ের উপর। কৃষি নির্ভর মধ্যযুগের ব্যারন এবং ভূমিদাস, অন্তমধ্যযুগের শহরগুলোতে আমরা দেখি গিল্ডকর্তা, ঠিকামজুর ও দিনমজুর। সপ্তদশ শতাব্দীতে দেখা যায় কারখানা উৎপাদক এবং কারখানা শ্রমিক। 19 শতকে রয়েছে বৃহৎ কারখানা মালিক এবং প্রোলেতারিয়ান। এটা স্পষ্ট যে এতদিন পর্যন্ত উৎপাদনী শক্তিসমূহ ততদূর বিকশিত হয়নি যতদূর বিকশিত হলে সকলের জন্য যথেষ্ট উৎপাদন হতে পারত, এবং এই সমস্ত উৎপাদনী শক্তির জন্য ব্যক্তিগত সম্পত্তি একটি শৃঙ্খলে পরিণত হতো। বর্তমানে যখন বৃহদায়তন শিল্পের বিকাশ প্রথমত সৃষ্টি করেছে পুঁজি এবং অভূতপূর্ব মাত্রায় বিস্তার ঘটিয়েছে উৎপাদনী শক্তিসমূহের, এবং অল্প সময়ের মধ্যে এগুলোকে সীমাহীনভাবে বহুগুণিত করার উপায় হাতে রয়েছে। দ্বিতীয়ত, এই উৎপাদনী শক্তিসমূহ কেন্দ্রীভূত হয়েছে কতিপয় বুর্জুয়ার হাতে, আর জনগণের অধিকাংশ ক্রমবর্ধমান হারে প্রোলেতারিয়েতের স্তরে নেমে যাচ্ছে, এবং বুর্জুয়া শ্রেণীর সম্পদ যে হারে বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই হারে তাদের অবস্থা আরও বেশি অসহায় ও অসহনীয় হয়ে উঠছে। তৃতীয়ত, এইসব শক্তিশালী এবং সহজে বর্ধিত উৎপাদনী শক্তিসমূহ ব্যক্তিগত সম্পত্তি ও বুর্জুয়া শ্রেণীকে এতদূর ছাড়িয়ে গেছে যে কোনো মুহূর্তে তারা সমাজ ব্যবস্থার সবচেয়ে প্রচণ্ড বিক্ষোভসমূহকে বন্ধনমুক্ত করে দিতে পারে। কেবল এখনই এইসব অবস্থার মধ্যে ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ যে কেবল সম্ভব তাই নয়, বরং পরম প্রয়োজন। প্রশ্ন 16, শান্তিপূর্ণ উপায়ে কি ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ সম্ভব? উত্তর, এরকম হোক সেটা আকাঙ্ক্ষিত, এবং কমিউনিস্টরা অবশ্যই হবে এর শেষ বিরোধিতাকারী। কমিউনিস্টরা খুব ভালো করেই জানেন যে ষড়যন্ত্র সুফল আনে না, বরং ক্ষতি করে। তারা খুব ভালো করেই জানেন যে ইচ্ছে আর খামখেয়ালি দিয়ে বিপ্লব হয় না। তারা খুব ভালো করেই জানেন সকল স্থানে, সকল কালে, সকল শ্রেণীর এবং সকল দলের ইচ্ছা অনিচ্ছা ও গতিপ্রবণতা নিরপেক্ষ কতকগুলো অবস্থার অনিবার্য পরিণতি হিসাবে বিপ্লব ঘটেছে। কিন্তু তারা এও লক্ষ্য করেন যে প্রায় সকল সভ্য দেশে প্রোলেতারিয়েতের বিকাশকে জোরপূর্বক নিষ্পেষিত করা হয়েছে, এবং এভাবে কমিউনিস্টদের বিরোধী পক্ষসমূহ তাদের সকল শক্তি দিয়ে বিপ্লবের অনুকূলে কাজ করে আসছে। এর দ্বারা যদি নিপীড়িত প্রোলেতারিয়েতকে শেষ পর্যন্ত বিপ্লবের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে আমরা কমিউনিস্টরা প্রোলেতারিয়েতের স্বার্থ রক্ষার জন্য কাজ করব, যেমন এখন আমরা তাদের স্বার্থ রক্ষার জন্য কথা বলছি। প্রশ্ন 17, এক আঘাতেই ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ ঘটানো কি সম্ভব? উত্তর, না, তা সম্ভব নয়। বর্তমান উৎপাদনী শক্তিসমূহকে সমষ্টিগত সমাজ সৃষ্টির উদ্দেশ্যে বহুগুণিত করার স্তরে উন্নীত করার অতিরিক্ত কিছুই করা সম্ভব নয়। সুতরাং প্রোলেতারিয়ান বিপ্লব যা সংঘটিত হবার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, তা বর্তমান সমাজ ব্যবস্থাকে ক্রমান্বয়ে পরিবর্তন করতে পারবে এবং ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদ করতে পারবে তখনই যখন যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয় উৎপাদনের উপায় সৃষ্টি হবে। প্রশ্ন 18, এই বিপ্লবের কার্যক্রম কি হবে? উত্তর, সর্বোপরি এই বিপ্লব একটি গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করবে, এবং তা দ্বারা প্রতিষ্ঠা করবে প্রোলেতারিয়েতের প্রত্যক্ষ অথবা পরোক্ষ রাজনৈতিক শাসন। ইংল্যান্ডে তা হবে সরাসরি, কারণ জনগণের অধিকাংশ সেখানে ইতিমধ্যেই হয়ে দাঁড়িয়েছে প্রোলেতারিয়ান। জার্মানি ও ফ্রান্সে তা হবে পরোক্ষভাবে, কারণ সেখানে জনসাধারণের অধিকাংশ শুধু প্রোলেতারিয়ান নিয়ে গঠিত নয়। জনগণের অধিকাংশের মধ্যে প্রোলেতারিয়ান ছাড়াও রয়েছে ক্ষুদ্র কৃষকেরা ও পাতি বুর্জুয়ারা, যারা এখন প্রোলেতারিয়ানে পরিণত হবার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যারা তাদের সকল রাজনৈতিক স্বার্থের জন্য ক্রমবর্ধমান হারে প্রোলেতারিয়েতের উপর নির্ভরশীল, যারা প্রোলেতারিয়েতের দাবিগুলোর মধ্যে নিজেদের খাপ খাইয়ে নিতে বাধ্য হচ্ছে। এই জন্য দ্বিতীয় একটি সংগ্রামের প্রয়োজন হবে, কিন্তু তারও অনিবার্য ফল হবে প্রোলেতারিয়েতের বিজয়।
গণতন্ত্র প্রোলেতারিয়েতের জন্য সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়বে যদি তাকে সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে এবং প্রোলেতারিয়েতের জীবিকার নিশ্চয়তা বিধানের অনুকূলে পরিকল্পনা গ্রহণের উপায় হিসেবে ব্যবহার করা না হয়। বর্তমান সম্পর্কসমূহের অনিবার্য ফল হিসেবে উদ্ভূত প্রধান পরিকল্পনাগুলো হবে নিম্নরূপ: 1. ক্রমবর্ধমান কর আরোপ, অতুচ্ছ হারে উত্তরাধিকার কর আরোপ, ভাই ভাতিজা ইত্যাদি জ্ঞাতিত্বের উত্তরাধিকার বিলোপ, বাধ্যতামূলক ঋণ ব্যবস্থা প্রচলন ইত্যাদির মাধ্যমে ব্যক্তিগত সম্পত্তির সীমা নির্ধারণ। 2. আংশিকভাবে রাষ্ট্রীয় শিল্পের প্রতিযোগিতা দ্বারা এবং অংশত লিখিত অঙ্গীকারপত্রের মাধ্যমে সরাসরি ক্ষতিপূরণের দ্বারা ভূস্বামীদের, কারখানা মালিকদের এবং রেলওয়ে ও শিপিংয়ের ধনশালী লোকদের সত্যচ্যুত করা। 3. সকল দেশত্যাগীর এবং জনগণের অধিকাংশের বিরুদ্ধে বিদ্রোহকারী সম্পত্তি বাজেয়াপ্ত করা। 4. জনতার মালিকানাধীন জমিতে, কর্মশালায় ও কারখানায় শ্রম সংগঠন অথবা প্রোলেতারিয়ানদের নিয়োগ করা এবং তার দ্বারা শ্রমিকদের মধ্যকার প্রতিযোগিতার অবসান ঘটানো এবং কারখানা মালিকেরা যতক্ষণ পর্যন্ত টিকে থাকছে ততক্ষণ রাষ্ট্র যেমন উচ্চ মজুরি দিচ্ছে তেমন উচ্চ মজুরি দিতে তাদেরকে বাধ্য করা। 5. ব্যক্তিগত সম্পত্তি সম্পূর্ণ বিলুপ্ত না হওয়া পর্যন্ত সমাজের সকল সদস্যের কাজের সমান দায়িত্ব পালন। শিল্পকর্মী দল গঠন, বিশেষ করে কৃষির জন্য। 6. রাষ্ট্রীয় পুঁজির দ্বারা পরিচালিত একটি জাতীয় ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রের হাতে ঋণের ও অর্থ ব্যবস্থার কেন্দ্রীকরণ এবং ব্যক্তিগত মালিকানাধীন ব্যাংক ও ব্যাংক মালিকদের মাথা তুলতে না দেওয়া। 7. জাতীয় কারখানা, কর্মশালা, রেলপথ এবং জাহাজের সংখ্যা বৃদ্ধি, নতুন জমি চাষের আওতায় আনা এবং বর্তমানে যেসব জমি আবাদি রয়েছে সেগুলোর উন্নয়ন, এসবই করতে হবে পুঁজি এবং শ্রমশক্তি বৃদ্ধির অনুপাতে সম্পূর্ণ জাতীয় পরিচালনা। 8. মায়ের কোল ছাড়ার পর থেকে সকল শিশুর জাতীয় প্রতিষ্ঠানসমূহে জাতীয় খরচে শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষা এবং উৎপাদন একসাথে চলবে। 9. কৃষি এবং শিল্পে নিয়োজিত বিভিন্ন দলভুক্ত নাগরিকদের জন্য তাদের জীবনযাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ শহর এবং গ্রামের সুবিধা বিবেচনা করে এবং এ দুইয়ের একমাত্রিকতা ও সীমাবদ্ধতা পরিহার করে রাষ্ট্রীয় জমিতে বিরাট বিরাট অট্টালিকা নির্মাণ। 10. শহরের জেলাগুলোতে তাড়াহুড়া করে বানানো নোংরা এবং অস্বাস্থ্যকর সকল বাসস্থানের উচ্ছেদ সাধন। 11. বিবাহ বন্ধনের আগে এবং পরে জন্ম নেওয়া শিশুদের উত্তরাধিকার দান। 12. সকল যানবাহন রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত করা। অবশ্য এ সমস্ত পরিকল্পনা হঠাৎ বাস্তবায়ন করা অসম্ভব, কিন্তু এর একটা সবসময় অন্যটাকে সহযোগিতা করবে। ব্যক্তিগত সম্পত্তির উপর একবার আমূল আক্রমণ পরিচালিত হলে প্রোলেতারিয়েত নিজেই আরও এগিয়ে যাওয়ার গতি লাভ করবে। তখন প্রোলেতারিয়েত রাষ্ট্রের হাতে বর্ধিষ্ণু হারে সমস্ত পুঁজি, সমস্ত কৃষি, সকল শিল্প, সকল যানবাহন, সমস্ত বাণিজ্য কেন্দ্রীভূত করার কাজে এগিয়ে যেতে বাধ্য হবে। পূর্বোক্ত প্রতিটি পরিকল্পনাই এই লক্ষ্য সামনে রেখে করা হয়েছে। প্রোলেতারিয়েতের শ্রমশক্তি দ্বারা কোনো দেশের উৎপাদনী শক্তি যে অনুপাতে বিকশিত হবে সেই অনুপাতেই ওই পরিকল্পনাগুলির বাস্তবায়নের সম্ভাবনা দেখা দেবে, কেন্দ্রীকরণের শক্তি বিকশিত হবে। শেষ পর্যন্ত যখন সমস্ত পুঁজি, সমস্ত উৎপাদন, সমস্ত বিনিময় জাতির হাতে একত্রিত হবে তখন ব্যক্তিগত সম্পত্তি আপনা থেকে নিশ্চিহ্ন হবে, টাকা হয়ে দাঁড়াবে অপ্রয়োজনীয়, আর উৎপাদন এত বৃদ্ধি পাবে এবং মানুষ এত পরিবর্তিত হয়ে যাবে যে পুরাতন সামাজিক সম্পর্কগুলোর শেষ নিদর্শনগুলো খোলস ত্যাগ করে নতুন হয়ে উঠবে। প্রশ্ন 19. এই বিপ্লব কি কোনো একটি দেশে এককভাবে সংগঠিত হতে পারবে? উত্তর: না। বিশ্ববাজার সৃষ্টি করে বৃহদায়তন শিল্প পৃথিবীর সকল জাতিকে, বিশেষ করে সভ্য জাতিগুলোকে পরস্পরের সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত করে দিয়েছে যে অন্যদের কি ঘটছে তা থেকে কেউই মুক্ত নয়। অধিকন্ত বৃহদায়তন শিল্প সকল সভ্য দেশের সমাজ উন্নয়নকে এতই সম্পর্কিত করেছে যে তাদের সকলের মধ্যে বুর্জোয়াজি এবং প্রোলেতারিয়েত এই দুটি শ্রেণী নির্ধারক শ্রেণীতে পরিণত হয়েছে এবং তাদের মধ্যকার দ্বন্দ্বই আজকের সময়ের প্রধান দ্বন্দ্ব। সুতরাং কমিউনিস্ট বিপ্লব নিতান্তই জাতীয় বিপ্লব হবে না। সকল সভ্য দেশে, অন্তত ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স এবং জার্মানিতে একই সময়ে এই বিপ্লব ঘটবে। এই সব দেশের প্রত্যেকটির অভ্যন্তরীণ অবস্থার মধ্যে আরও উন্নত শিল্প, অধিকতর সম্পদ এবং উৎপাদনী শক্তিসমূহের আরও গুরুত্ববহ জনগোষ্ঠীর উপর ভিত্তি করে আরও দ্রুত কিংবা আরও ধীর গতিতে বিকশিত হবে বিপ্লব। সুতরাং জার্মানিতে বিপ্লব হবে সবচাইতে ধীর গতিতে এবং সেখানে বিপ্লব সবচাইতে বেশি বাধার সম্মুখীন হবে। সবচাইতে দ্রুত এবং সবচাইতে সহজ হবে ইংল্যান্ডে।
পৃথিবীর অন্যান্য দেশের উপর এর বিরাট ও গভীর প্রভাব পড়বে এবং তাদের এ যাবৎকালের উন্নয়নের ধারাকে মৌলিকভাবে বদলে দেবে, ত্বরান্বিত করবে। এ হবে বিশ্বব্যাপী বিপ্লব, সুতরাং এর পরিধিও হবে বিশ্ববিস্তৃত। প্রশ্ন 20, ব্যক্তিগত সম্পত্তির চূড়ান্ত অবলুপ্তির ফলাফল কি হবে? উত্তর, ব্যক্তিগত পুঁজির মালিকদের হাত থেকে সকল উৎপাদনী শক্তি, বাণিজ্য উপকরণ এবং সেই সঙ্গে উৎপাদিত সম্পদের বিনিময়ের এবং বন্টনের ব্যবস্থা সমাজ নিয়ে নেবে এবং সেগুলোকে প্রাপ্ত সকল সম্পদের ও সমগ্র সমাজের প্রয়োজনের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করে পরিচালনা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এইভাবে বৃহদায়তন শিল্পের পরিচালনার সঙ্গে বর্তমান যেসব সর্বনাশা অন্যায় যুক্ত রয়েছে সেগুলোর অবসান ঘটবে, আর কোনো সংকটের সৃষ্টি হবে না। বর্তমান সমাজ ব্যবস্থায় যে বর্ধিত উৎপাদন দেখা দেয় অতি উৎপাদন রূপে এবং হয়ে দাঁড়ায় সর্বব্যাপী দুর্দশার কারণ, তা তখন হয়ে উঠবে অপর্যাপ্ত এবং দরকার হবে তার আরও বৃদ্ধি। দুর্দশা সৃষ্টির বদলে অতি উৎপাদন তখন সমাজের প্রাথমিক চাহিদা অতিক্রম করে সকলের প্রয়োজন মেটাবে, নতুন প্রয়োজন সৃষ্টি করবে এবং সেই সাথে সেসব প্রয়োজন মেটাবে। এই ব্যবস্থা নতুন উন্নয়নের শর্ত এবং উদ্দীপক হবে। এই উন্নয়ন সীমা ছাড়িয়ে যাবে ব্যত্যয়হীনভাবে, যেমন পূর্ববর্তী সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে নিক্ষেপ করে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত সম্পত্তির চাপমুক্ত বৃহদায়তন শিল্প এমনভাবে বর্ধিত হবে যা পূর্ববর্তী কারখানা উৎপাদনের তুলনায় বর্তমান বৃহদায়তন শিল্প উৎপাদনের বৃদ্ধি সমতুল্য। শিল্পের এই উন্নয়ন সমাজে সকল চাহিদা পূরণের মতো বিপুল পরিমাণ পণ্য সহজলভ্য করে দেবে। কৃষির ক্ষেত্রেও এটি সত্য হয়ে উঠবে। কৃষিও বর্তমানে ব্যক্তিগত সম্পত্তির চাপে এবং জমির খণ্ড খণ্ড অবস্থার মধ্যে রয়েছে। নতুন ব্যবস্থায় বর্তমান উন্নয়ন ও বৈজ্ঞানিক পদ্ধতিসমূহ প্রয়োগ করা হবে এবং এর ফলে সরাসরি সমাজের কাছে পর্যাপ্ত পরিমাণ পণ্য উপস্থিত করে সম্পূর্ণ নতুন একটি জাগরণ সূচিত করা হবে। এইভাবে এত প্রচুর পণ্য উৎপাদিত হবে যে সমাজ তার সকল সদস্যের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। ফলে পরস্পর শত্রুভাবাপন্ন শ্রেণীতে সমাজের বিভাজন অপ্রয়োজনীয় হয়ে পড়বে। প্রকৃতপক্ষে এই শত্রুভাবাপন্ন শ্রেণী বিভাজন শুধু অপ্রয়োজনীয় হয়ে পড়বে না, নতুন সমাজে এই সম্পর্ক কোনো সঙ্গতিও খুঁজে পাবে না। আজ পর্যন্ত শ্রমের যেসব বিভাজনের কথা জানা যায় সেগুলো এবং শ্রম বিভাজন থেকে সৃষ্ট শ্রেণীসমূহ সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে। আমরা যে পর্যায়ের বর্ণনা করছি শুধু যান্ত্রিক এবং রাসায়নিক কৌশলাদির আবিষ্কার শিল্প ও কৃষির উৎপাদনকে সে পর্যায়ে উন্নীত করার জন্য যথেষ্ট নয়। এই সমস্ত কৌশলকে কার্যকর করার জন্য যে মানুষেরা কাজ করবে তাদের সামর্থ্যেরও অনুরূপ উন্নয়ন প্রয়োজন। ঠিক যেমন কৃষক এবং কারখানা শ্রমিকেরা গত শতাব্দীতে বৃহদায়তন শিল্পের চাপের মধ্যে পড়ে তাদের সমগ্র জীবন প্রণালীকেই পাল্টে ফেলেছিল এবং সম্পূর্ণ নতুন ধরনের মানুষে পরিণত হয়েছিল, তেমনি সমগ্র সমাজ দ্বারা উৎপাদনের কমিউনগত পরিচালনা এবং তার উৎপাদনের নতুন বিকাশ উভয়ের জন্য প্রয়োজন হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ এবং তার মধ্যে দিয়ে সৃষ্টি হবে নতুন মানুষ। আজকের জনগণ যেমন আছে সেই রকম জনগণ দিয়ে কমিউনগত উৎপাদনের পরিচালনা নির্বাহ করা যেতে পারে না। আজকের অবস্থায় প্রতি ব্যক্তি উৎপাদনের নির্দিষ্ট একটি শাখার অধীনস্থ, তাতে সে আবদ্ধ, তার দ্বারা সে শোষিত এবং সে তার সকল মনোবৃত্তিকে বাদ দিয়ে কেবল একটি বৃত্তিকে বিকশিত করেছে। সে জানে সমগ্র উৎপাদনের কেবল একটি শাখাকে কিংবা একটি শাখার কেবল একটি প্রশাখাকে। বর্তমান সময়ের শিল্পও এ ধরনের মানুষকে ক্রমেই কম দরকারি মনে করছে। সামগ্রিকভাবে সমাজ দ্বারা পরিচালিত কমিউনগত পরিকল্পিত শিল্প মানুষকে ধরে নেয় বহুমুখী মেধার ও সামর্থ্যের অধিকারী বলে। যে মানুষ সমগ্র উৎপাদন ব্যবস্থাকে তার সামগ্রিকতা দেখার যোগ্যতা রাখে, যে শ্রম বিভাজন একজন মানুষকে বানায় কৃষক, অন্যজনকে চর্মকার, তৃতীয় জনকে কারখানা শ্রমিক, চতুর্থ জনকে স্টক মার্কেটের ব্যবসায়ী, তা ইতিমধ্যেই যন্ত্রের চাপে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং সম্পূর্ণরূপে তিরোহিত হবে। শিক্ষা যুবকদেরকে দ্রুত সমগ্র উৎপাদন ব্যবস্থার সাথে পরিচিত করে তুলবে এবং তারা সমাজের প্রয়োজনের দাবিতে কিংবা তাদের স্বকীয় পছন্দ অনুযায়ী সফলতার সাথে পর্যায়ক্রমে উৎপাদনের এক শাখা থেকে অন্য শাখায় উত্তীর্ণ হবে। ফলে বর্তমান সময়ের শ্রমবিভাজন প্রতি ব্যক্তির চরিত্রে যে এক পেশে বৈশিষ্ট্য ছাপ মেরে দেয় তা থেকে তারা মুক্ত হবে। এর থেকে এটাই দাঁড়ায় যে কমিউন ভিত্তিক সমাজ সংগঠন একদিকে শ্রেণীসমূহের অস্তিত্বের পক্ষে অনুপযোগী এবং অন্যদিকে এই ধরনের সমাজের সৃষ্টি হলে শ্রেণী বৈষম্য দূরীকরণের উপায় প্রস্তুত হয়। এই অনুসিদ্ধান্তও এর থেকে বেরিয়ে আসে যে গ্রাম ও শহরের বিরোধও একইভাবে বিদরিত হবে। দুটি পৃথক শ্রেণীর বদলে একই ব্যক্তিদের দ্বারা কৃষি এবং শিল্প পরিচালনা
খাঁটি বস্তুগত কারণেও কমিউনিস্ট সংগঠনের প্রয়োজনীয় শর্ত। জমিতে কৃষিভিত্তিক জনগণের ছড়িয়ে থাকার পাশাপাশি বড় শহরগুলোতে শিল্পভিত্তিক জনগণের ভিড় কৃষি এবং শিল্প উভয়েরই অনুন্নত পর্যায়ের পরিচায়ক, এবং এই অবস্থা আরও অগ্রগতি সাধনের পথে যে একটি বাধা তা ইতিমধ্যেই ভালোভাবে বোঝা যাচ্ছে। উৎপাদন শক্তিসমূহের সম্মিলিত পরিকল্পিত ব্যবহারের উদ্দেশ্যে সমাজের সকল সদস্যের সাধারণ সহযোগিতা, সকলের প্রয়োজন মেটানোর মতো উৎপাদন বৃদ্ধি, অন্যদের স্বার্থের বিনিময়ে কিছু লোকের প্রয়োজন মেটানোর অবস্থার পরিসমাপ্তিতে শ্রেণী দ্বন্দ্বসহ শ্রেণীসমূহের বিলুপ্তিকরণ, বর্তমান শ্রম বিভাজন উচ্ছেদের মাধ্যমে সমাজের প্রত্যেক সদস্যের গুণাবলী সামগ্রিক বিকাশ, এগুলোই ব্যক্তিগত সম্পত্তি বিলোপের প্রধান ফল, এবং এগুলো ঘটবে শিল্পগত শিক্ষার মাধ্যমে, পরিবর্তনশীল কর্মের মাধ্যমে, সকলের দ্বারা উৎপাদিত ভোগের উৎসসমূহের সর্বজনীন বন্টনের মাধ্যমে, গ্রাম এবং শহরের মিলনের মাধ্যমে। প্রশ্ন 21, কমিউনিস্ট সমাজ ব্যবস্থা পরিবারের উপর কী প্রভাব ফেলবে? উত্তর, এই ব্যবস্থা নারী পুরুষের মধ্যকার সম্পর্ককে কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের একান্ত ব্যক্তিগত ব্যাপারে পরিণত করবে, এবং এই সম্পর্কের ক্ষেত্রে সমাজ অবশ্যই বাধা হয়ে দাঁড়াবে না। এই অবস্থা তৈরি হতে পারে ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ সাধনের পর কমিউনগত পদ্ধতিতে শিশুদের শিক্ষাদানের মাধ্যমে, এবং এভাবে স্বামীর উপর স্ত্রী নির্ভরতা আর পিতামাতার উপর সন্তানের নির্ভরতা ব্যক্তিগত সম্পত্তির ফল হিসাবে এখন পর্যন্ত বিবাহের এই দুই ভিত্তি বিদরিত হবে। আর এই কথা কয়টির মধ্যেই রয়েছে অতি নৈতিকতাবাদী কূপমণ্ডুকদের দ্বারা উচ্চারিত মেয়েদেরকে কমিউনের সাধারণ সম্পত্তি করে তোলা এই শোরগোলের জবাব। মেয়েদেরকে সাধারণ সম্পত্তি করে রাখা সম্পূর্ণভাবে বুর্জোয়া সমাজেরই একটি অবস্থা, যার আজকের দিনে পরিণত বহিঃপ্রকাশ হচ্ছে বেশ্যাবৃত্তি। কিন্তু বেশ্যাবৃত্তির ভিত্তি হল ব্যক্তিগত সম্পত্তি, এবং ব্যক্তিগত সম্পত্তির পতনের সাথে তারও পতন ঘটবে। তাই কমিউনিস্ট সমাজ মেয়েদেরকে সাধারণ সম্পত্তি করে তোলার বদলে প্রকৃতপক্ষে সে অবস্থার বিলোপ সাধন করবে। প্রশ্ন 22, বর্তমান জাতিসমূহের প্রতি কমিউনিস্ট সমাজ কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে? এই প্রশ্নের উত্তরে অপরিবর্তিত লেখা রয়েছে। অপরিবর্তিত উত্তরের স্থলে জুন খসড়ার 21 নং প্রশ্নের উত্তর হবে, যেখানে রয়েছে জাতিসমূহের অন্তর্গত জাতিসমূহ কমিউনিটির নীতি অনুসারে নিজেদেরকে সংগঠিত করে একে অন্যের সাথে মিশে যেতে বাধ্য হবে। এভাবে সেগুলো ভেঙে যেতেও বাধ্য, ঠিক যেমন বিভিন্ন রকম সম্পত্তি এবং শ্রেণী বৈশিষ্ট্য তাদের মূল ভিত্তির অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্তির সাথে সাথে অবশ্যই বিলুপ্ত হবে। প্রশ্ন 23, বর্তমান ধর্মসমূহের প্রতি এর দৃষ্টিভঙ্গি কী হবে? এই প্রশ্নের উত্তরেও অপরিবর্তিত লেখা রয়েছে। একইভাবে এটিও জুন খসড়ার 22 নং প্রশ্নের উত্তর নির্দেশ করে। সেখানে রয়েছে, আজ পর্যন্ত সকল ধর্ম বিশেষ বিশেষ জাতির কিংবা বিশেষ বিশেষ জাতি সমষ্টির বিকাশের ঐতিহাসিক স্তরের বহিঃপ্রকাশ, কিন্তু কমিউনিজম হল ঐতিহাসিক বিকাশের সেই স্তর যা বর্তমান সকল ধর্মকে অপ্রয়োজনীয় করে দেয় এবং তাদের অবসান ঘটায়। প্রশ্ন 24, সমাজতন্ত্রীদের সঙ্গে কমিউনিস্টদের পার্থক্য কোথায়? উত্তর, তথাকথিত সমাজতন্ত্রীরা 3 ভাগে বিভক্ত। প্রথম প্রকারের দলে রয়েছে সেই সব ব্যক্তি যারা জড়িত সামন্ত এবং গোত্রমূলক সমাজের সাথে, যে সমাজ বৃহদায়তন শিল্প, শিল্প বাণিজ্য এবং তাদের সৃষ্ট বুর্জোয়া ব্যবস্থা দ্বারা ইতিমধ্যেই ধসে গিয়েছে এবং প্রতিদিন ধ্বংসের দিকে যাচ্ছে। বর্তমান সমাজের অনাচার ও অন্যায় দেখে এই দল সিদ্ধান্ত টানে যে সামন্ত এবং গোত্রমূলক সমাজ অবশ্য ফিরিয়ে আনা উচিত, কারণ সেই সমাজে এরকম অনাচার ও পাপ নেই। যেভাবেই হোক তাদের সকল প্রস্তাবকেই তারা এই সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। এই ধরনের প্রতিক্রিয়াশীল সমাজতন্ত্রীদের সমস্ত আপাত সৌভ্রাত্র এবং প্রলেতারিয়েতের দুর্দশার জন্য তাদের কুম্ভীরাশ্রু বর্ষণ সত্ত্বেও নিম্নলিখিত কারণসমূহের জন্য কমিউনিস্টরা তাদেরকে যথাসাধ্য বাধা দেয়। 1, এ দল এমন কিছু চায় যা সম্পূর্ণ অসম্ভব। 2, তারা অভিজাত সম্প্রদায়, গিল্ডকর্তা, কারখানা মালিক ও তাদের আনুষঙ্গিক নিরঙ্কুশ বা সামন্তিক রাজতন্ত্র, আমলা, সৈনিক ও ধর্মযাজকদের শাসনাধীন এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় যা নিশ্চিতভাবে আজকের সমাজের অনাচার ও অন্যায় থেকে মুক্ত ছিল, কিন্তু তার সঙ্গে যুক্ত ছিল অত্যন্ত সমপরিমাণ অনাচার ও অন্যায় এবং তা নিপীড়িত শ্রমিকদের কমিউনিস্ট সমাজের মাধ্যমে মুক্তিলাভের সুযোগও প্রদান করত না। 3, যখনই প্রলেতারিয়েত বিপ্লবী ও কমিউনিস্ট হয়ে ওঠে তখনই প্রতিক্রিয়াশীল সমাজতন্ত্রীরা প্রলেতারিয়ানদের বিরুদ্ধে বুর্জোয়াদের সাথে এক লক্ষ্যে মিলিত হয়ে তাদের আসল রং প্রকাশ করে। দ্বিতীয় প্রকারের দলে বর্তমান সমাজ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সেই সব ব্যক্তি রয়েছেন যারা নিজেদের কৃত অনাচার ও অন্যায়ের ভয়ে ভীত।
স্বাভাবিকভাবে তারা চান বর্তমান সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে এবং সেই সঙ্গে এই ব্যবস্থার অস্তিত্বের সাথে জড়িত অনাচার ও অন্যায় থেকে মুক্ত থাকতে। এই উদ্দেশ্যে কেউ কেউ নিতান্তই জনকল্যাণমূলক পরিকল্পনার প্রস্তাব করেন, আবার অন্যরা এগিয়ে আসেন জাঁকালো সব সংস্কার পরিকল্পনা নিয়ে, যেসব পরিকল্পনা সমাজকে নতুনভাবে সংগঠিত করবে। কিন্তু প্রকৃতপক্ষে এই সংস্কার প্রস্তাবকেরা বর্তমান সমাজ ব্যবস্থার ভিত্তিসমূহ অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থার প্রাণকে রক্ষা করতে চান। তাদের সংস্কার প্রস্তাব ভাওতা মাত্র। কমিউনিস্টরা অবশ্যই এই বুর্জোয়া সমাজতন্ত্রীদের বিরুদ্ধে নিরাপদ সংগ্রাম করে, কারণ তারা কমিউনিস্টদের শত্রুদের পক্ষে কাজ করে এবং কমিউনিস্টরা যে সমাজ ব্যবস্থাকে উৎখাত করতে চায় তারা তাকেই রক্ষা করতে চায়। আর তৃতীয় প্রকারের দল গণতান্ত্রিক সমাজতন্ত্রীদের নিয়ে গঠিত, যারা কমিউনিস্টদের দ্বারা প্রস্তাবিত প্রশ্নোত্তরে বর্ণিত কিছু কিছু কর্মসূচির প্রতি আনুকূল্য প্রদর্শন করেন এই বিশ্বাস থেকে যে ওই পরিকল্পনাগুলি বর্তমান সমাজের দুর্দশা এবং অনাচারকে বিলুপ্ত করার জন্য যথেষ্ট। কমিউনিজমে উত্তরণের অংশ হিসাবে এগুলোকে তারা সমর্থন করেন না। এইসব গণতান্ত্রিক সমাজতন্ত্রীরা হচ্ছেন সেই সব প্রোলেতারিয়ান যারা নিজেদের শ্রেণীর মুক্তির শর্তাবলী এখনও পরিষ্কারভাবে বুঝতে পারেননি, অথবা তারা হচ্ছেন পাতি বুর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্বকারীর শ্রেণী, যে শ্রেণী গণতন্ত্রের ও সমাজতান্ত্রিক পরিকল্পনার দাবি তোলে এবং এগুলো বাস্তবায়নের পূর্বে প্রোলেতারিয়েতের সাথে নিজেদের অনেক স্বার্থ সাধারণ দেখতে পায়। এর অর্থ এই দাঁড়ায় যে কাজের সময় গণতান্ত্রিক সমাজতন্ত্রীদের সাথে কমিউনিস্টদের বোঝাপড়ায় আসতে হবে এবং সাধারণত সাময়িকভাবে যতক্ষণ পারা যায় তাদের সাথে একই কর্মনীতি গ্রহণ করতে হবে। অবশ্য যদি এই সমাজতন্ত্রীরা শাসক বুর্জুয়া শ্রেণীর সেবায় নিয়োজিত না হন এবং কমিউনিস্টদের আক্রমণ না করেন, সুতরাং স্পষ্ট যে কার্যক্ষেত্রে তাদের সাথে এই ধরনের সহযোগিতা মতপার্থক্যের প্রশ্নকে দূরে রাখে না। প্রশ্ন 25, আমাদের সময়ের অন্যান্য রাজনৈতিক দলের সাথে কমিউনিস্টদের সম্পর্ক কি? উত্তর, এই সম্পর্ক বিভিন্ন দেশে বিভিন্ন রকম। ইংল্যান্ড, ফ্রান্স এবং বেলজিয়ামের বুর্জুয়া শ্রেণী শাসন করছে। এই দেশগুলোতে সাময়িকভাবে বিভিন্ন গণতান্ত্রিক পার্টির সাথে কমিউনিস্টদের সাধারণ স্বার্থ এখনও জড়িত। এই সম্পর্ক হবে তত অধিক যত অধিক মাত্রায় তাদের ঘোষিত সমাজতান্ত্রিক পরিকল্পনা কমিউনিস্টদের উদ্দেশ্যের কাছাকাছি হবে, অর্থাৎ যত অধিক মাত্রায় স্পষ্টভাবে এবং নির্দিষ্টভাবে তারা প্রোলেতারিয়েতের স্বার্থকে তুলে ধরবে এবং যত অধিক মাত্রায় তারা নির্ভর করবে প্রোলেতারিয়েতের উপর। উদাহরণস্বরূপ ইংল্যান্ডে চার্টিস্টরা শ্রমজীবী শ্রেণীর সদস্যদের নিয়ে গঠিত। তারা গণতান্ত্রিক পাতিবুর্জুয়া কিংবা তথাকথিত আমূল পরিবর্তনপন্থীদের চেয়ে কমিউনিস্টদের অনেক অনেক গুণ বেশি নিকটবর্তী। আমেরিকাতে গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। কমিউনিস্টরা অবশ্যই সেখানে ওই দলের সাথে সম্মিলিত হয়ে এমন কিছু কর্মসূচি নেবে যা এই সংবিধানকে বুর্জুয়া শ্রেণীর বিপক্ষে পরিচালিত করবে এবং প্রোলেতারিয়েতের স্বার্থে ব্যবহার করবে, অর্থাৎ জাতীয় কৃষি সংস্কারকদের সাথে কাজ করবে। সুইজারল্যান্ডের আমূল পরিবর্তনপন্থীরা যদিও অত্যন্ত মিশ্র চরিত্রের দল, তবু এটি একমাত্র শক্তি যার সঙ্গে কমিউনিস্টরা সহযোগিতা করতে পারে। আর এই আমূল পরিবর্তনপন্থীদের মধ্যে ভাদোস এবং জেনোভিয়রাই সবচেয়ে অগ্রসর। আর জার্মানিতে বুর্জুয়া শ্রেণী এবং নিরঙ্কুশ রাজতন্ত্রীদের মধ্যে আজও নির্ধারণী সংগ্রাম চলছে। সুতরাং কমিউনিস্টরা বুর্জুয়া শ্রেণীর সঙ্গে তাদের নির্ধারণী সংগ্রাম শুরু করতে পারে না যতক্ষণ না বুর্জুয়া শ্রেণী ক্ষমতায় আসে। এর অর্থ এই দাঁড়ায় যে যত তাড়াতাড়ি সম্ভব বুর্জুয়া শ্রেণীকে ক্ষমতায় আসতে সাহায্য করা কমিউনিস্টদের স্বার্থের অনুকূলে যায়, কারণ তাহলেই কমিউনিস্টরা বুর্জুয়া শ্রেণীকে দ্রুত ক্ষমতা থেকে উৎখাত করতে সক্ষম হবে। সুতরাং সরকারের বিরুদ্ধে বুর্জুয়া উদারনৈতিক দলকে কমিউনিস্টরা অবশ্যই সমর্থন করবে, কিন্তু তাদের অবশ্যই সকল সময়ে বুর্জুয়া প্রবঞ্চনার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং বুর্জুয়া শ্রেণীর কোনো একটি বিজয়ের জন্য প্রোলেতারিয়েত নিশ্চিতভাবে যেসব সুযোগ সুবিধার ওয়াদা পায় অবশ্যই তার প্রলোভনে পড়লে চলবে না। বুর্জুয়া শ্রেণীর বিজয় থেকে কমিউনিস্টরা একমাত্র যে সুযোগগুলো গ্রহণ করবে সেগুলো হলো: 1. এমন সব সুবিধা যেগুলো কমিউনিস্টদের নীতিপ্রচার, আলোচনা ও সমর্থনের পথ উন্মুক্ত করবে এবং তার দ্বারা প্রোলেতারিয়েতকে সুসংবদ্ধ, যুদ্ধক্ষম ও সংগঠিত শ্রেণী হিসাবে ঐক্যবদ্ধ করবে। এবং 2. এই নিশ্চয়তা যে নিরঙ্কুশ সরকারের যেদিন পতন ঘটবে ঠিক সেই দিন থেকেই বুর্জুয়া শ্রেণীর সাথে প্রোলেতারিয়েতের সংগ্রাম শুরু হবে। সেদিন থেকেই কমিউনিস্টদের পার্টির কর্মনীতি হবে সেরকম যেরকম বর্তমানে অনুসরণ করা হচ্ছে সেই সব দেশে যেগুলোতে বুর্জুয়া শ্রেণী ক্ষমতাসীন রয়েছে। কমিউনিজমের নীতিমালা বইটির রচনাকাল অক্টোবর 1847, স্বতন্ত্র পুস্তিকারূপে প্রথম প্রকাশ 1914, জার্মান থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদিত।
বর্তমান বাংলা অনুবাদ পিকিং থেকে ফরেন ল্যাঙ্গুয়েজেস প্রেস কর্তৃক প্রকাশিত পুস্তিকা প্রিন্সিপাল অব কমিউনিজম প্রথম সংস্করণ 1977 এর ইংরেজি পাঠ অবলম্বনে করা হয়েছে। পুস্তিকাটিতে প্রকাশকের টিকায় লেখা রয়েছে, ফ্রেডরিক এঙ্গেলসের কমিউনিজমের নীতিমালার বর্তমান সংস্করণটি আগের অনুবাদ ব্যাপকভাবে অনুসরণ করা হয়েছে, তবে মূল জার্মান সংস্করণের সাথে মিলিয়ে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। পুস্তিকার শেষে সম্বলিত টিকাগুলো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। টিকা 1। 1847 সালে কমিউনিস্ট লীগের জন্য প্রশ্নোত্তর আকারে এঙ্গেলস দুটি খসড়া পরিকল্পনা রচনা করেন, একটি জুনে, অন্যটি অক্টোবরে। শেষেরটি কমিউনিজমের মূলনীতি নামে পরিচিত। এটি 1914 সালে প্রথম প্রকাশিত হয়। কমিউনিস্ট বিশ্বাসের স্বীকারোক্তির খসড়া নামীয় প্রথম দলিলটির সন্ধান পাওয়া যায় মাত্র 1968 সনে। এটি 1969 সনে কমিউনিস্ট লীগের আরও 4টি দলিল সহ পুস্তিকা আকারে হামবুর্গে প্রথম প্রকাশিত হয়। পুস্তিকাটির নাম ছিল কমিউনিস্ট লীগের প্রতিষ্ঠাকালীন দলিল। লিগ অব দ্য জাস্টের 1847 সনের জুন কংগ্রেসে, যা ছিল কমিউনিস্ট লীগেরও প্রতিষ্ঠা কংগ্রেস, সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে লীগের বিভিন্ন শাখায় আলোচনার জন্য বিশ্বাসের স্বীকারোক্তি নামে একটি খসড়া দলিল প্রচার করা হবে। এটা প্রায় সম্পূর্ণ নিশ্চিত যে বর্তমান দলিলটি সেই খসড়া। দুটো দলিলের তুলনা করলে দেখা যায় কমিউনিজমের মূলনীতি পূর্ববর্তী খসড়াটির সংশোধিত রূপ। কমিউনিজমের মূলনীতিতে এঙ্গেলস 3টি প্রশ্নের উত্তর দেননি। দুটি প্রশ্নের উত্তরে শুধু অপরিবর্তিত চিহ্নিত আছে। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে উত্তরটি হবে প্রথম খসড়ার উত্তরের মতো। পরিকল্পনার জন্য নতুন খসড়াটি কমিউনিস্ট লীগের প্যারিস চক্রের পরিচালক মণ্ডলীর পরামর্শ অনুযায়ী এঙ্গেলস তৈরি করেছিলেন। 1847 সনের 22 অক্টোবর এই কমিটির সভায় সত্যকার সমাজতন্ত্রী নামক মোসেস হেস লিখিত পরিকল্পনাকে এঙ্গেলস তীব্রভাবে সমালোচনা করার পর তা বাতিল হয়ে যায় এবং নতুন খসড়া রচনার জন্য পরামর্শগুলো স্থির করা হয়। কমিউনিজমের মূলনীতিকে প্রাথমিক খসড়া মনে করে মার্কসের কাছে 1847 সালের 23-24 নভেম্বরে লিখিত এক চিঠিতে এঙ্গেলস এই মত প্রকাশ করেন যে পুরাতন প্রশ্নোত্তরটি ত্যাগ করা এবং ইতিহাসের আকারে একটি খসড়া পরিকল্পনা গ্রহণ করাই ভালো। কমিউনিস্ট লীগের দ্বিতীয় কংগ্রেসে নভেম্বর 27 থেকে ডিসেম্বর 8, 1847 মার্কস এবং এঙ্গেলস কমিউনিজমের মৌলিক বৈজ্ঞানিক নীতিসমূহ সমর্থন করেন এবং তাদেরকে কমিউনিস্ট পার্টির ইস্তেহার আকারে একটি পরিকল্পনার খসড়া রচনা করার নির্ভরযোগ্য দায়িত্ব প্রদান করা হয়। এই ইস্তেহারটি লিখতে গিয়ে মার্ক্সবাদের প্রতিষ্ঠাতাদ্বয় কমিউনিজমের মূলনীতিতে বর্ণিত প্রস্তাবনাসমূহ ব্যবহার করেছিলেন। 2. মার্কস ও এঙ্গেলস তাদের পরবর্তী সময়ের রচনাবলিতে শ্রম বিক্রয়, শ্রমের মূল্য এবং শ্রমের দর এর বদলে সঠিকতর ধারণা হিসাবে শ্রমশক্তি বিক্রয়, শ্রমশক্তির মূল্য এবং শ্রমশক্তির দর মার্ক্সই প্রথম প্রবর্তন করেন, ব্যবহার করেন। 3. কমিউনিস্ট বিশ্বাসের স্বীকারোক্তির খসড়ায় একই প্রশ্নের 12 নং প্রশ্নের উত্তর হল, প্রোলেতারিয়ানের বিপরীতে তথাকথিত হস্তশিল্প শ্রমিক নিতান্ত সাময়িকভাবে প্রোলেতারিয়ান। গত 18 শতাব্দীতে হস্তশিল্প শ্রমিকেরা সর্বত্রই ছিল, বর্তমানেও এখানে সেখানে তারা বিরাজ করছে। হস্তশিল্প শ্রমিকের লক্ষ্য হচ্ছে নিজের পুঁজি অর্জন করা, যেটি দ্বারা সে অন্য শ্রমিকদের শোষণ করবে। যেসব জায়গায় গিল্ড রয়েছে সেসব জায়গায় গিল্ডের বাধ্যবাধকতার অবসান ঘটিয়ে এখনও কারখানা পদ্ধতি কিংবা তীব্র প্রতিযোগিতা প্রবর্তন করা হয়নি, সেসব জায়গায় প্রায়শই সে তার এই উদ্দেশ্য হাসিলে সফল হয়। কিন্তু যখনই হস্তশিল্পে কারখানা পদ্ধতি প্রবর্তিত হলো এবং প্রতিযোগিতা বিকশিত হলো, তখন থেকেই এই অবস্থার ক্ষয় শুরু হলো এবং হস্তশিল্প শ্রমিকরাও আরও বেশি করে প্রোলেতারিয়ানে পরিণত হতে থাকলো। সুতরাং হস্তশিল্প শ্রমিকরা বুর্জোয়া হয়ে অথবা সাধারণভাবে মধ্যশ্রেণীতে প্রবেশ করে কিংবা প্রতিযোগিতার কারণে প্রোলেতারিয়ানে পরিণত হয়ে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হচ্ছে, নিজেদেরকে যুক্ত করে। শেষোক্ত ক্ষেত্রে সে নিজেকে মুক্ত করতে পারে সরবরাহ আন্দোলনে যোগ দিয়ে, অর্থাৎ কম বেশি সচেতন কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়ে। 4. এঙ্গেলসের অপরিবর্তিত উত্তরের স্থলে অবশ্যই জুন খসড়ার 21 নং প্রশ্নের উত্তর হবে। সেখানে রয়েছে, জাতিসমূহের অন্তর্গত জাতিসমূহ কমিউনিটির নীতি অনুসারে নিজেদের সংগঠিত করে একে অন্যের সাথে মিশে যেতে বাধ্য হবে, এভাবে সেগুলো ভেঙে যেতেও বাধ্য। ঠিক যেমন বিভিন্ন রকমের সম্পত্তি এবং শ্রেণী বৈশিষ্ট্য তাদের মূল ভিত্তি, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্তির সাথে সাথে অবশ্যই বিলুপ্ত হবে। 5. একইভাবে এটি জুন খসড়ার 22 নং প্রশ্নের উত্তর নির্দেশ করে, যেখানে রয়েছে আজ পর্যন্ত সকল ধর্ম বিশেষ বিশেষ জাতির কিংবা বিশেষ বিশেষ জাতি সমষ্টির বিকাশের ঐতিহাসিক স্তরের বহিঃপ্রকাশ, কিন্তু কমিউনিজম হল ঐতিহাসিক বিকাশের সেই স্তর
যা বর্তমান সকল ধর্মকে অপ্রয়োজনীয় করে দেয় এবং তাদের অবসান ঘটায়। 6. চার্টিস্টরা ছিলেন ব্রিটিশ শ্রমিকদের 1830-এর দশক থেকে 1850-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত ব্যাপ্ত রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণকারী। তাদের স্লোগান ছিল জনগণের সনদ বাস্তবায়িত করে এবং সকল শ্রমিকের ভোটাধিকার নিশ্চিত করে এমন কিছু শর্ত। লেনিন চার্টিস্টদের মতবাদের বর্ণনা দিয়ে বলেছেন, পৃথিবীর প্রথম ব্যাপক, যথার্থই জনগণের এবং রাজনৈতিকভাবে সংগঠিত প্রলেতারীয় বিপ্লবী আন্দোলন। ব্রিটেনের শিল্প বাণিজ্যে শক্তিশালী একচেটিয়া শক্তির প্রতিষ্ঠার ফলে তাদের অতিরিক্ত মুনাফা থেকে শ্রমিকদের উচ্চ স্তরকে শ্রমিক অভিজাত সম্প্রদায় ব্রিটিশ বুর্জোয়া শ্রেণী কর্তৃক উৎকর্ষ প্রদানের ফলে চার্টিস্ট আন্দোলন ক্ষয়প্রাপ্ত হয়। এর উভয় কারণ সাহায্য করেছিল উপরে বর্ণিত শ্রমিক অভিজাত সম্প্রদায়ের সুবিধাবাদী প্রবণতাকে শক্তিশালী হতে। ট্রেড ইউনিয়নের নেতারা চার্টিস্ট মতবাদকে সমর্থন করতে অস্বীকার করায় সুবিধাবাদী প্রবণতা বিশেষভাবে প্রবল হয়েছিল। রাজনীতি ও সমাজ বিকাশের নানাবিধ বই, প্রবন্ধপাঠ এবং সেমিনারের বক্তব্য দিয়ে সাজানো হয়েছে রাজনীতির পাঠশালার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমাদের পাঠ পর্ব নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। যদি কোনো বই বা প্রবন্ধ পাঠে অনুরোধ থাকে সেটাও জানাতে পারেন। আমাদের পাঠ পর্ব ও সেমিনারের বক্তব্যের নিয়মিত খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন।